দর্শক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সায়েম সাবু। রাজনীতির প্রসঙ্গ নিয়ে যুক্ত আছেন শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের অন্যতম নেতৃত্ব আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আজকের আলোচক। ধন্যবাদ আপনার। ব্যাপক জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন, শেখ হাসিনার পতন ঘটল। বছর পার হতে যাচ্ছে। আন্দোলনের সফলতা নিয়ে নানা প্রশ্ন, নানা সমালোচনা, আলোচনা আছে। আপনার দৃষ্টিতে কি বলবেন? ব্যর্থ হতে যাচ্ছে কিনা? না, মোটেই না। আন্দোলন ব্যাপকভাবে সফল। প্রশ্ন হচ্ছে যে একটা সফলতা মানে এটা না যে আপনার সকল প্রত্যাশা পূরণ হতে চলেছে। বাবা মা অথবা একজন ছেলে মেয়ে যখন সংসার শুরু করে, তাদের একটা আকাঙ্ক্ষা থাকে একটা বাচ্চা হবে। এখন একটা বাচ্চা হওয়া মানে কি বাচ্চাটা অথবা তাদের জীবনটা সফল হয়ে গেছে? ব্যাপারটা তা না। এই আকাঙ্ক্ষা আর সফলতার জায়গার পার্থক্যটা বুঝতে হবে। যে গণ অভ্যুত্থানে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এই যে চলমান ফ্যাসিবাদী যে শাসক গোষ্ঠী আছে এদেরকে উৎখাত করতে হবে, এদের পতন ঘটাতে হবে। জি। এবং তাদেরকে যারা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিল সেই দিল্লির আধিপত্যবাদ, তাদেরকে উপড়ে ফেলতে হবে। এখন সেই আকাঙ্ক্ষাটা তো পূরণ হয়ে গেছে। এখন এর মানে আমি একটা গাছ উপড়ে ফেলেছি মানেই কি ওখানে আরেকটা গাছ আছে? না, ওখানে একটা গাছ নাই। ওই গাছটা লাগাইতে হবে। ওই গাছটা লাগানোর কাজ শুরু হয়েছে এবং চলছে। এখন আপনি বলতে পারেন যে গাছটা লাগানো যে পদ্ধতিতে লাগানো দরকার ছিল, যে পরিমাণ সার দেয়া দরকার ছিল, কীটনাশক দেয়া দরকার ছিল, নিড়ানি দেয়া দরকার ছিল, সেটা হচ্ছে কিনা। হ্যাঁ, সে ব্যাপারে আপনি তর্ক তুলতে পারবেন যে যতটা যত্ন নিয়ে সে শিশুটাকে বড় করবার কথা ছিল, ততটা যত্ন আমরা সম্মিলিতভাবে সবাই নিতে পারছি কিনা। সেই জায়গাতে আপনি আলোচনা সমালোচনা করবার সুযোগ আছে। তবে মোটা দাগে আমরা বোধ করছি যে আন্দোলনটা সফল এবং গণ অভ্যুত্থানটা সফল, এবং এই সফল গণ অভ্যুত্থানের যে ফল, যেটা 10 মাস ধরে ইতিমধ্যে আমরা ভোগ করছি, এই ফলটাকে যেন স্থায়ী করা যায়। বাংলাদেশ 2 নামক রাষ্ট্রটা বানায়, দায় ও দরদের যে বন্দোবস্তের কথা বলছি, নতুন রাজনীতির কথা বলছি, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না, এই কথাটা বলতে পারতে হবে। এই পারার অধিকারটা ধরে রাখতে হবে। সেইটা এখনো আছে, ভবিষ্যতে এটাকে রাখতে হবে। অতএব সেই জায়গাটাতে হচ্ছে সফলতার জায়গা এবং আকাঙ্ক্ষার জায়গা। এটা চলছে এবং চলমান। বলা হচ্ছে যে গাছটাই শুধু উপড়ে ফেলা হয়েছে। তার যেটা বলছিলেন যে লালন পালন করা, পরিচর্যা করা, সেই ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে। একটা বিষয় হচ্ছে যে আপনি বহু বছরের একটা সামাজিক সাংস্কৃতিক যে জায়গাটা শেকড়ের মতো আছে, সেটাকে আপনি সাডেনলি উপড়ে ফেলতে পারবেন না। ওই যেটা হইছে যে আপনি দেখবেন যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে রমজান আসলে পরে আমি শয়তানকে শিকল বেঁধে ফেলি। এখন শয়তানকে শিকল বাঁধার পরে কি রোজার মাসে কেউ গুনার কাজ করে না? করে। চুরি ডাকাতি করে না, রেস্টুরেন্টে গিয়ে খায় না, অথবা জেনা ব্যভিচার করে না, সবই করে। তা কিন্তু তারপর দেখবেন কালেকটিভলি যদি দেখেন মুসলমানদের সমাজে গুনাহ অনেক কম থাকে। কম্পারেটিভলি মানুষ অনেক কম গুনাহ করে। এটার মানেটা হইল যে বড় শয়তান যেগুলো আছে ওই ইবলিসগুলোকে চেইন বদ্ধ করে ফেলা হয়। কিন্তু ছোট শয়তান তো আছে। তো শেখ হাসিনার মধ্য দিয়ে ওই যে ইবলিস শয়তান যেটা, ওইটা উপড়ে গেছে। তার মানে কি আমরা শেখ হাসিনার সরকারের যে স্বৈরনীতি ছিল, যার কারণে রক্ত দিতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, সেখান থেকে আমরা মোটামুটি দাগে খুব একটা শিক্ষা নিতে পারিনি। তা শিক্ষা নিতে পারিনি কারো কারোর জন্য হয়তো সঠিক, কিন্তু মোটা দাগে যারা এই আন্দোলনটাকে সফল করেছে তরুণরা, এই যে কয়েক কোটি তরুণ যে অ্যাক্টিভলি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের কিন্তু একটা রূপান্তর হয়ে গেছে চিন্তার। বিশাল জনগোষ্ঠীর মধ্যে চিন্তার একটা রূপান্তর হয়ে গেছে, এবং এই রূপান্তরটাই হচ্ছে ভবিষ্যতের বাজে রাজনীতিটা অথবা অপ্রত্যাশিত রাজনীতি যদি কেউ চাপিয়ে দিতে চায়, তাকে আবার প্রতিহত করবে। তাকে হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না রাস্তাঘাটে, কিন্তু চিন্তায় সে ওই জায়গাতে চলে গেছে যে এই আওয়ামী টাইপের শাসন ব্যবস্থা যদি কেউ চাপিয়ে যেতে চায়, বংশীয় বন্দোবস্ত, আমার কথা মানতে হবে, আমি যেটা বলি সেটাই আইন, এগুলো বলবার চেষ্টা যারা করবে, যে দল করবে, যে নেতারা করবে, তারাও হাসিনার মতো নাই হয়ে যাবে। অতএব চিন্তার একটা রূপান্তর হয়ে গেছে। একটা জিনিস দেখবেন, যখন আমরা বলি যে হাসিনা চলে গেছে, হাসিনা আসলে কি হাসিনা কিনা? হাসিনা কিন্তু একটা ফেনোমেনা। জি। হাসিনা ধরেন আমলাতন্ত্রের ভিতরে হাসিনা আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীর ভিতরে হাসিনা আছে, সামরিক বাহিনী সশস্ত্র বাহিনীর ভিতরে হাসিনা আছে, বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজের ভিতরে হাসিনা আছে, আপনাদের গণমাধ্যমে সাংবাদিকদের মধ্যে হাসিনা আছে,
জনগণের ভিতরে, ব্যবসায়ীদের ভিতরে হাসিনা আছে। ব্যবসায়ীরা 3 তারিখে 2 তারিখে গিয়ে বইলে আসে নাই, প্রথমত আমি তোমাকেই চাই, শেষ তো পর্যন্ত তোমাকেই চাই। 5 তারিখে কই তাদেরকে তো দেখা যায় না এই রাস্তায়। ওই ব্যবসায়ীরাই কিন্তু আবার বন্দোবস্ত পরিবর্তনের পরে আবার বাংলাদেশ ব্যাংকে গেছে মিটিং করতে, নতুন বন্দোবস্তের ভিতরে কিভাবে লোন মকুফ করানো যায় সেগুলো করেছে। অতএব হাসিনা ফেনোমেনাটা কিন্তু একটা হাসিনা না, এটার হাজার হাজার হাসিনার টাইপ ক্যারেক্টার আছে। অতএব একটা রাষ্ট্র করে তার চলা। ওইটা উপরে ভর করে তাকে চলতে হয় পাখার মতো করে। অতএব সকল হাসিনা চলে যায় নাই। কিন্তু আপনি যে তরুণদের উপরে ভরসা করছেন বা যেটা বলছেন যে চিন্তার একটা পরিবর্তন, আমরা কিন্তু দেখছি যে এখন যে বিশৃঙ্খল পরিস্থিতি, অর্থাৎ সরকারকে ডিস্টার্ব করাই বলি বা এই আন্দোলন বা জুলাই বিপ্লবের সাথে যায় না এমন কর্মকাণ্ড যারা করছে তারা কিন্তু তরুণরাই করছে। আমরা যদি এনসিপির সদস্যদের কর্মকাণ্ডের কথা বলি বা বিএনপি ছাত্রদল যুবদলের কথা বলি, তারা কিন্তু এই আন্দোলনের সাথে ছিলেন, ব্যাপক করতে তারাই ছিলেন। কিন্তু এখন যে অপকর্ম বা চাঁদাবাজি বলি, খুন, মব সৃষ্টি করার কথা বলি, তারা কিন্তু এই তরুণরাই করছে। তার মানে কোন তরুণ নিয়ে আপনি এতটুকু আশাবাদী? আপনি সংখ্যাটা হিসাব করেন, এক একটা আন্দোলনের দিনগুলোতে আপনার জুলাইতে আগস্টে কি পরিমাণ তরুণ তরুণীরা রাস্তায় নেমেছিল। সেই তুলনায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঘুষ লেনদেন করা, ক্ষমতা প্রদর্শন করা, ডিসিএসপি অফিসে গিয়ে মাস্তানি করা, এটা আসলে কত শতাংশ তরুণ করছে? আপনি যেটা বলছেন ফ্যাকচুয়ালি কারেক্ট হলো, শতাংশে পড়বে না, শতাংশও পড়বে না, শতাংশও পড়বে না, বাকি অংশটা হতাশ কিনা। বাকি অংশের ভিতরে কফকসের হতাশা কাজ করা স্বাভাবিক তো। জি। কারণ আপনি একটা প্রত্যাশার কথা বলছিলেন যে আপনার এইটা হবে, একটা স্বপ্ন দেখাইছিলেন। জি। যারা দেখাইছে তারা তো সবসময় সেই সততার জায়গাটাতে মেনটেন করতে পারেন নাই। কিন্তু মোটা দাগে আমি নতুন তরুণদেরকে যাদেরকে চিনি, জি। তারা কিন্তু আসলে ভালো জায়গাতে আছে, তারা একটা ভালো রাজনীতি করতে চায়। এবং তাদের ভিতরেও এই যে এনসিপির ভিতরে যে আপনি বলছেন না অনেক তরুণীরা নষ্ট হয়ে গেছে, তারাও কিন্তু দলের ভিতরে কোণঠাসা হয়ে গেছে। আপনি দেখেন গত 2-3 মাসে জি। যে সকল এনসিপির তরুণ তরুণী নেতারা নেত্রীরা বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে, তারা কিন্তু দলের ভিতরে কোণঠাসা হয়ে গেছে। তাহলে ওখানেও কিন্তু একটা প্রেশার কাজ করছে যে আগের রাজনীতিতে যে আপনি গুন্ডা বদমাইশি সব করতেছেন, আপনার পদ যায় না, আপনি আবার নমিনেশন পান, আপনি আবার এমপি মন্ত্রী হন। তো তারা কিন্তু অলরেডি দৃষ্টান্ত এক্সাম্পল সেট করছে যে আপনি চাঁদাবাজি করবেন, আপনি তদবির বাণিজ্য করবেন, ধরা পড়বেন, আপনারা কিন্তু আমরা মেইন স্ট্রিমে রাখবো না, মূলধারা রাখবো না। আপনি দেখেন বহু নেতাকে আপনি এখন ইয়েতে দেখেন না, মিডিয়াতে দেখেন না, তারা পিছনে চলে গেছে। এটাই হচ্ছে গণতন্ত্রের চরিত্র, গণতন্ত্রের বৈশিষ্ট্য। যে স্বচ্ছতা না থাকলে হবে কি, আপনার বহু তরুণ নেতারা হারায় গেছে না। আমি নাম বলতে পারবো না, বলতে চাচ্ছি না, আপনি আপনি সাংবাদিক, আপনি জানেন গত 10 বছরে যাদেরকে আমরা নবীন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, বিভিন্ন দলের অমুকের ছেলে তমুকের ছেলে একসময় টকশো কাঁপাইছে, তাদেরকে এখন আপনি দেখেন হারায় গেছে তো। অতএব প্রশ্ন হচ্ছে যে এইটা একটা চলমান নদীর মতো কাজ। আপনার যদি যে স্বচ্ছতা, সততা, নিষ্ঠা বজায় রেখে যদি দেশের জন্য কেউ কাজ না করে, দিন শেষে সে শাওলার মতো কচুরিপানার মতো হারায়া যাবে। এবং এই প্রসেসটা হচ্ছে জোয়ার ভাটার সৌন্দর্যের মতো গণতন্ত্র, যে ভালো মানুষ আসবে, খারাপ আসবে, দিন শেষে খারাপটা চলে যাবে, ওভাররাইড হয়ে যাবে। আর একটা সুবিধার জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগের মাধ্যম, আপনাদের মতো প্ল্যাটফর্ম, ফেসবুক। তারা যেটা করছে কাউকে কিন্তু মাফ করছে না। দেখবেন যখন কেউ কোনো অন্যায় করছে, ক্ষমা কিন্তু কেউ পাচ্ছে না। সে যত বড় দলের, যত জনপ্রিয়, যত প্রোফাইলওয়ালা, যত ভাইরালওয়ালা নেতা, হুজুর, আলেম, মাওলানা, সাবেক এমপি, মন্ত্রী, রাজপুত্র, যেই হোক, ক্ষমা কিন্তু সোশ্যাল মিডিয়া কাউকে করছে না। দেখবেন তাহলে একটা বিশাল ভেটিং প্রসেসে কিন্তু পলিটিক্স ঢুকে গেছে। যদি কেউ নিজে ভালো না থাকে, আমি যদি মানে খুবই অন্যায় কাজ করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করি, আপনি দিন শেষে এটা ধরে ফেলবেন। আপনি না ধরলে আরেকজন ধরে ফেলবে। কারো না কারো আপনার নেটে আপনি ধরা পড়ে যাবেন। তো আখেরে কিন্তু পরিবর্তন হচ্ছে না, ধরা পড়ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সবাই প্রশ্ন তুলছে, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য যে একটা বাতাস, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হচ্ছে ওই জায়গাটাতে যে এটা কি আগে সেই পরিমাণে আশাবাদী হয়ে বলছেন না, নাকি? এটা বাস্তববাদী বলছি, আমি যথেষ্ট বাস্তববাদী মানুষ। পরিবর্তনটা হচ্ছে কোথায় দেখেন, আপনি কি এখন কোনো সরকারকে পুলিশের দিয়ে, র‍্যাব দিয়ে আগের মতো গুলি করাইতে পারবেন? ধরেন আগামী বছর একটা নতুন নির্বাচিত সরকার আসলো, সে চাইলেই কি র‍্যাবকে দিয়ে আগে যা যা করানো গেছে তাই করাইতে পারবে? বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সমাজ, মনস্তত্ত্ব এটা কি মেনে নেবে?
গুম খুন। আপনি চাইলেই কি আয়নাঘর বানাইতে পারবেন এখন? সেটা তো করবে না যে শেখ হাসিনা সরকারের সময় অতিরিক্ত করে ফেলছে, সেটার একটা কাফফারা দিচ্ছে না করার মধ্য দিয়ে। মানে আপনি পারবেন না দিন শেষে। বাংলাদেশে আমলাতন্ত্র, বাংলাদেশের যে কোনো শক্তিশালী ফোর্স সে কিন্তু আগের জায়গাতে এখন নাই। কারণ জনগণ ফিল করতেছে যে সে আসলে কারেক্ট না, সে রাইট না, সে রং। এবং কোনো শক্তিকে প্রশ্ন করতে কিন্তু আমাদের তরুণরা দ্বিধা করছে না, খেয়াল করবেন। যে কোনো শক্তিকেই আপনার প্রশ্ন করতেছে, তার সাথে দ্বিমত করছে। এবং দেখবেন যে অনেক এস্টাবলিশ ফোর্সকে তারা চ্যালেঞ্জ করতেছে, র্যাবের বিলুপ্তি দাবি করতেছে। পুলিশ মাফ চাইছে বাংলাদেশের ইতিহাসে, আপনি কখনো চিন্তা করছেন? র্যাবের মহাপরিচালক মাফ চাইছে মিডিয়াতে। বাংলাদেশে 800 আয়নাঘর হয়েছে, প্রধান উপদেষ্টা সে আয়নাঘর পরিদর্শন করছে। সিনিয়র মিলিটারি জেনারেলদেরকে রাতের আধারে এয়ারপোর্ট দিয়ে পালাইতে হয়েছে। আপনি এটা বাংলাদেশে চিন্তা করতে পারেন নাই তো। অতএব পরিবর্তন এমন একটা জিনিস না যে এটা খুব ধীরে 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 হয়। যেই গোলাপটা ফোটে নাই গতকালকে, তাকে কি আপনি কোনোদিন ফুটতে দেখছেন? ফোটার পরে দেখছেন। জি। পরিবর্তনটা হইল ওই গোলাপের মতো, সে সারা রাত ধরে বিন্দু 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 করে ফোটে। সকালবেলা সকালে আপনি বসন্তের সকালে আপনি সাডেনলি বাগানে গিয়ে দেখবেন গোলাপ ফুটে আছে। তাকে ফুটতে কিন্তু আপনি দেখেন নাই। রাষ্ট্র সমাজের এই আকাঙ্ক্ষাগুলো রাতভর গোলাপ ফোটার মতো, তাকে আপনি প্রতি সেকেন্ডে অনুভব করবেন না, দেখতে পাবেন। এও আপনার গোলাপের পাপড়িতে একটি পতঙ্গ আছড় আসবে আসবে, বারবার ক্লিন করতে হবে। আমি সেটাই জানতে চাচ্ছি যে ১ বছর চলে যাচ্ছে, আপনি আছেন। শেখ হাসিনার সরকারের সময়েই আপনি আন্দোলনে তরুণদের নেতৃত্ব দিয়েছেন এবং খুব উচ্চ স্বরে কথা বলছেন, প্রতিবাদ করছেন। এই যে একটা বছরে কি দেখলেন? আপনার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা কথা বলছেন, হওয়ার কথাও ছিল বা হবে সামনে আশাবাদী। এই মুহূর্তে আপনি এর জন্য কোন জায়গা বা কাদেরকে প্রতিবন্ধক হিসেবে আপনি ট্রিট করবেন? প্রতিবন্ধক হচ্ছে আমরা নিজেরা, আমরা সমাজ। আপনি দেখেন আমাদেরকে ছোটবেলা থেকে বাবা মা, স্কুল কলেজ, পাড়া প্রতিবেশী মুরব্বীরা শেখাইছে রাজনীতি একটা খারাপ জিনিস, রাজনীতি করা যাবে না। ভালো ছাত্রকে যে বিকালবেলা সাইকেল চালায় না, ফুটবল ক্রিকেট খেলে না, স্কুলে গিয়েও পড়ে, কলেজে গিয়েও পড়ে, মাস্টার মশাইয়ের কাছে গিয়েও পড়ে, কোচিংয়ে গিয়েও পড়ে, বাসায় এসেও পড়ে, সে শুধুই পড়ে আর ভালো রেজাল্ট করে, সে হইল ভালো ছাত্র। তাহলে আপনি রাজনীতি বিমুখ যে একটা বিশাল জনগোষ্ঠী এই সমাজ তৈরি করছে, এই কাফফারাটা তো আপনাকে দিতে হবে। যারা পরিবর্তন তৈরি করে সেই কাজটাকে আপনি এই সমাজ সম্মিলিতভাবে ঘৃণা করতে শিখিয়েছে, তাহলে পরিবর্তন কিভাবে হবে ওভারনাইট? শেখ হাসিনার অবদান বলতে যখন আমাকে দুষ্টামি করেও জিজ্ঞাসা করে না যে শেখ হাসিনার কি কোনো অবদান নাই, আছে। শেখ হাসিনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। যেই কথাগুলো আমরা বছরের পর বছর বলেও তরুণদেরকে জাগাইতে পারি নাই, শেখ হাসিনা 6 সপ্তাহে কোটি কোটি তরুণকে পলিটিক্যাল করে দিয়ে গেছে। সিম্পলি ওদেরকে কনসার্ট থেকে, ক্রিকেট থেকে, মাশরাফি আর সাকিব আল হাসান থেকে বের করে এনে তাকে সিম্পলি বলতে শেখাইছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তাকে বলতে শেখাইছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা তোমার বাপের না। তোমার বাপের না মানে হাসিনারে বলছে তোর বাপের দেশ না এটা। এই যে বলতে পারাটাকে শিখাইছে, এই যে প্রতিবাদ করতে শিখাইছে, তুমি যতদিন ফেরাউনের মতো করে শাসন করবা অতদিন আমি মুসা হয়ে প্রতিবাদ করব। অতএব এই যে প্রতিবাদগুলো, এইটাই হচ্ছে শেখ হাসিনার এই সমাজের একটা অবদান। যেই মানে আপনি যে ময়লাটা 50 বছর ধরে জমছে, এটা তো আপনি 10 মাসে পরিষ্কার করতে পারবেন না। তারপরে দেখেন 10 মাসে আমরা কি অ্যাচিভ করে ফেলেছি। ঐক্যমত্য কমিশন নামে একটা জিনিস আছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল একটা দল আর একটা দলের সাথে চেহারা দেখাদেখি করে না, এরকম খারাপ অবস্থা ছিল। ইসলামী দল দেখবেন এক দল আরেক দলের মুসলমান মনে করে না। বামপন্থী দল দেখবেন এক দল আরেক দলের জেনুইন বামপন্থী দল মনে করে না। এক দল আরেক দলের দেশের শত্রু, ভারতের দালাল, পাকিস্তানের দালাল, এগুলো বলে। সেই দলগুলো ঐক্যমত কমিশনের মিটিংয়ে ডান বাম পক্ষের বিপক্ষের সব দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। সকল দল মিলে এখন আলোচনা করছে, কথা বলছে দেশের সংবিধানটা কেমন হওয়া উচিত, দেশের নির্বাচনটা কেমন হওয়া উচিত, দেশের সংস্কারটা কেমন হওয়া উচিত, আমার দেশের ব্যুরোক্রেসি কিভাবে চলা উচিত। এর মানে এটা না যে আমরা সব সমাধান করে ফেলবো, কিন্তু এই জাতির ইতিহাসে তো বসে কথা বলার অভ্যেস ছিল না। ছিল না বটে, কিন্তু বিতর্ক তো সামনে আসছে। কোনো সমস্যা নাই, নির্বাচন নিয়ে আপনার সংস্কার নিয়ে হট্টগোল হচ্ছে, ওয়াক আউট করার মতো ঘটনা কিন্তু আলোচনা চলছে, তো আলোচনা তো চলছে।
আপনি বাংলাদেশের ইতিহাসে 20টা-30টা দল মিলে মাসের পর মাস বসে কথা বলছে, এরকম তো কোনো হিস্ট্রি নাই। এর মানে হচ্ছে গণ অভ্যুত্থান আমাদেরকে যে কিছু ক্যারেক্টারিস্টিক্সে চেঞ্জ করে দিয়েছে, এটা হলো তার প্রমাণ। আমরা প্রতিবাদ করছি, আমরা দ্বিমত করছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সম্মানের সাথে, সহনশীলতার সাথে, আবার একমত হচ্ছি, আবার আমরা একসাথে বসছি, চা কফি খাচ্ছি। এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে রাষ্ট্র আগায়, সমাজ আগায়। এই ফুলটা ফুটতে সময় লাগবে, কিন্তু এই যে শ্রম, এই শ্রমটা দিয়ে যাইতে হবে। রাষ্ট্রভাবে তৈরি হয় জেনারেশন আফটার জেনারেশন, শত শত বছরের পরিশ্রমের ফলে হচ্ছে রাষ্ট্র তৈরি হয়। এই জন্য হচ্ছে এখানে আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমার পরিশ্রমটা করে যেতে হবে। সংস্কার না নির্বাচন, আপনার বিচার না নির্বাচন, এই আলোচনাটাই সামনে আসছে। কি দেখছেন আপনার, কি ঘটবে সামনে? সবগুলোই তো চলছে, সবগুলোর প্রস্তুতি চলছে। আপনার সংস্কারের তো বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ সংস্কার চলছে, আরো সংস্কারের প্রস্তাবনা আসতেছে। তারপরে হচ্ছে আরো সংস্কার, ভবিষ্যতের নির্বাচিত সরকার কিভাবে করবে সেই ব্যাপারে একটা জাতীয় সনদ স্বাক্ষর করা যায় কিনা, জুলাই সনদের কাজ চলছে। তো আলটিমেটলি তো আমরা দেখতে পাচ্ছি সংস্কারের যে চলমান প্রক্রিয়া সেটা অলরেডি চলমান আছে এবং এটা আরো চলমান হবে। নির্বাচনের প্রস্তুতি চলছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন কমিশনকে দিয়ে ভালো নির্বাচন হবে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। যে শঙ্কা আছে, আপনার সন্দেহ আছে যে সংস্কার নিয়েও সন্দেহ আছে, যেমন নির্বাচন সময় মতো হবে কিনা সেটা নিয়েও সন্দেহ না, আছে। আমার মধ্যে কখনোই সন্দেহ ছিল না। আগে প্রথম থেকে আমি বলেছি, প্রফেসর ইউনূস ডিসেম্বর থেকে জুনের ভিতরে যে নির্বাচনের দেবার কথা বলেছেন, নির্বাচন তিনি দিয়ে দিবেন। এই নির্বাচনটা এখন এপ্রিলে হোক আর ফেব্রুয়ারিতে হোক আর ডিসেম্বরে হোক, নির্বাচন হয়ে যাবে। নির্বাচন না হয় আমি দেখতেছি না। বিগত সরকারের বিচার কার্য করা না করা এটা আর গুরুত্ব পাবে না। না, বিচার তো চলমান আছে। বিচার এমন একটা জিনিস, এইটা হচ্ছে যে আপনি মানে আপনি কখনো মানে হাল টেনে ধরতে পারবেন না। তাহলে তো আওয়ামী লীগের বিচার হয়ে গেল। তাহলে তো আপনার ফ্যাসিবাদী কায়দায় বিচার হইল। বিচার জিনিসটাই এমন যে বিবেচনা প্রসূত আচরণের নাম হইল বিচার। বিচার জিনিসটা কি? বিবেচনা সুলভ আচার। তা আপনি যদি বিবেচনা না করে এমন কিছু আচার আচরণ করেন তাহলে তো আপনার বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে। জি, একেবারে স্পষ্ট করে একটা কথা বলবো, যেটা যদিও আদালতের ব্যাপার, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন দেখাবে? কোনো সমস্যাই তো নাই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলতেছে না এখন 10 মাসে। তো কি হয়েছে বাংলাদেশের? কি আটকে আছে? গত 10 মাসে তো আওয়ামী লীগ নাই। তো কি হয়েছে বাংলাদেশের? কোন জিনিসটা আটকে আছে? আমাদের রিজার্ভ তো বাড়ছে, রিজার্ভ তো কমে নাই। আমাদের ফরেন রেমিটেন্স তো বাড়ছে। আমাদের টাকা পাঠানোর ইতিহাসে এত পরিমাণ টাকা আসে না। ঈদে আপনার $3 বিলিয়ন ছাড়াই গেছে 1 মাসে। কই আওয়ামী লীগের কারণে তো সমস্যা হয়নি। আমাদের ব্যাংকগুলোতে তো এখন লুটপাট হইতেছে না। প্রতিদিন এখান থেকে কয়েক হাজার কোটি টাকা গড়ে লুটপাট হয়ে গেছে। কয় টাকা লুটপাট হয়েছে গত 10 মাসে? কোনো টাকা লুটপাট হয়নি তো। বরং ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফিরে আসছে। আপনার চেক জমা দিতে পারছে না, 20,000 টাকা তুলতে পারতেছে না। এরকম নিউজ আপনারা পড়ছেন গত কয়েক মাসে? পড়েন নাই তো। প্রত্যেকটা ব্যাংক সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসছে। শেয়ার বাজারে লুটপাট হইছে? হয়নি তো আওয়ামী লীগের মতো। তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন কোনো গুম হইছে, খুন হইছে, ডিবি অফিসে নিয়ে আঙ্গুল তুলে ফেলছে, কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করার কারণে মিথ্যা মামলা দিচ্ছে, কোনো সাংবাদিকের হাউস, আপনার মিডিয়া, টেলিভিশন, রেডিও কোনোটা সাসপেন্ড করে দিচ্ছে, বন্ধ করে দিয়েছে। তাহলে আওয়ামী লীগ ছাড়া দেশ তো পারফেক্টলি ভালো চলছে। গত 16 বছরে আওয়ামী লীগের সময় সবচেয়ে ভালো দিন যে দিনটা ছিল, ওই দিনটার থেকেও আজকের খারাপ দিনটাও ভালো। তবে বাস্তবতা খুবই ভালো। আপনি ঈদ যাত্রা দেখেন, গত ঈদের রমজানের এই ঈদে। বাস্তবতায় কি নির্বাচন মূল্যায়ন করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে না? 1/3 সমর্থক বা জনগোষ্ঠী বলা হয় যে আওয়ামী ঘরানার। সেটা হচ্ছে অপশন সাপেক্ষে। সেটা হয় কখন? যেমন ধরেন আপনার বাসায় যখন 10 পদের খাবার থাকে, তখন আলোচনা থাকে যে আপনি এখন মাছ দিয়ে খাবেন, না চিংড়ি মাছ খাবেন, না ডাল খাবেন, মাংস ভর্তা খাবেন। জি। কিন্তু কোনো দিন একটা আইটেমই থাকে। শুধু গরুর গোশতই রান্না করছে। আর কোনো অপশন নাই। তো এটা দিয়ে খাবেন। তো প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের 30% হইছে কিভাবে? ওদেরকে কি আওয়ামী লীগ দাসত্বের সার্টিফিকেট দিচ্ছে? ওরা মানুষকে কেনাবেচা হয়? আওয়ামী লীগের যে রেজিস্টার্ড ট্রেড লাইসেন্স আছে, কোম্পানি আছে, শেয়ার মার্কেটে ওরা নিবন্ধন করে নিছে যে এই 30% মানুষের মালিকানা আওয়ামী লীগের কোনো কোম্পানি দিছে ওরা? এটা ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হলো চয়েসের ব্যাপার। যে যারা বিএনপিকে পছন্দ করে না, যারা জামাতকে পছন্দ করে না, তারা একটা বিকল্প প্ল্যাটফর্মে ভোট দিয়েছে। তারা অন্য বিকল্প প্ল্যাটফর্ম খুঁজে নেবে, নতুন বিকল্প প্ল্যাটফর্ম করবে, রাজনৈতিক দল করবে। আর কোনো আইন তো নিষিদ্ধ করে দেওয়া হয়নি। নতুন নতুন প্ল্যাটফর্ম হবে। আমরা তো রাজনৈতিক অধিকারকে নিষিদ্ধ করছি না। বাংলাদেশের নাগরিকের রাজনীতি করবার অধিকারকে তো আমরা ক্ষুণ্ণ করছি না।
আমরা বলছি যে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, জি। একটা ধরেন একটা মাদক ব্যবসায়ী, একটা অর্গানাইজেশন আছে যে মাদকের ব্যবসা করে, সেই সংগঠনটাকে আপনি ব্যান করে দেবেন না? নিষিদ্ধের ফল অনেক সময় সুমিষ্টিও হয়। যেটা জামাত শিবির আপনার নিষিদ্ধ করেই বলা হয় যে শেখ হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হয়েছে। আপনার পাকিস্তান আমলে আপনার বাম সংগঠন সিপিবি-কে নিষিদ্ধ করা হয়েছিল। আসলে নিষিদ্ধ দিয়ে কি আপনার সবকিছুর সমাধান মেলে? গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয় নাই কেউ। আপনি বাম সংগঠনের কথা বলছেন? বাম সংগঠনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে? হয়নি। জামাত কি ৭১ সালে ক্ষমতায় ছিল? না। জামাতকে উৎখাটন করে কি দেশ স্বাধীন করা হইছে? পার্থক্য আছে, ফান্ডামেন্টাল পার্থক্য আছে। একটু বলুন। যে একটা দল রাষ্ট্র ক্ষমতায় আছে, তার বিরুদ্ধে সারা বাংলাদেশ একমত হয়ে তাকে গণঅভ্যুত্থান করে সরাইছে। আচ্ছা। এটা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেও হয়নি, এটা জামাতের ক্ষেত্রেও হয়নি। অতএব জনসম্মতি দেখতে হবে আপনার। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কি হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছে? কই কোনো প্রতিবাদ করতে তো আসে নাই। লাখ লাখ মানুষ, ৩০ লাখ লোক, তার যদি বলছেন ৩০% মানুষ আওয়ামী লীগ করে, তাহলে আওয়ামী লীগের তো ১ কোটি লোক তো রাস্তায় নামার কথা। ১ কোটি লোক রাস্তায় নামলে কি পুলিশ পিটাইতো? কি করা যাইতো? কিছুই করা যাইতো না। ধরেন আপনি বাংলাদেশে নামলেন না, ইউনূস লন্ডনে গেছে না কয়দিন আগে? আওয়ামী লীগের হাজার হাজার লোক লন্ডনে আমেরিকায় থাকে না? এই যে বিশাল বেনিফিশিয়ারি গোষ্ঠী, কটা লোকের মিছিল করতে পারছে? আমি তো গুইনা দেখলাম পুরো ইউরোপ থেকে আইনা ২০টা ৩০টা লোক দাঁড়িয়ে রয়েছে। তাই দেখাচ্ছিল। তাহলে তো হাজার হাজার লোক ওখানে কেউ করলে কি করতো? পুলিশ গ্রেফতার করতো? ওখানে তো আইনের শাসন আছে, গণতন্ত্র আছে। তো সেই ৩০% আওয়ামী লীগটা কোথায়? ওরা কোন দেশে থাকে? তারপরে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। না, কোনো চ্যালেঞ্জ নাই তো। চ্যালেঞ্জ হচ্ছে আপনার নিজেরটা হইলো চ্যালেঞ্জ, যে আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো কিনা। ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে, সেই দলগুলো সহনশীলতার ভিত্তিতে ক্যাম্পেইন করে একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা, সেখানে দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে কিনা। নির্বাচন কমিশন যে একটা আদর্শিক নির্বাচন করতে চায়, কালো টাকা মুক্ত, তারপরে প্রভাব মুক্ত, মারামারি মুক্ত, ঝামেলা মুক্ত, সেটা করতে পারবে কিনা, সেটা নিয়ে আলোচনা হোক। কিন্তু আওয়ামী লীগ তো ফেনোমেনা, একটা পরাজিত শক্তি রাষ্ট্রে ফেনোমেনা হয় কিভাবে? সে প্রত্যেকদিন আপনাকে উস্কানি দিতে পারবে, চুলকানি দিতে পারবে, কিন্তু কি করছে? এবং একসময় সে হতাশ হয়ে যাবে। জুলাই আগস্টে আসলে দেখবেন যে আওয়ামী লীগ গত আগস্টে যেভাবে একদম মাটির সাথে মিশে গিয়েছিল, এই জুলাই আগস্টে আবার দেখবেন সারা বাংলাদেশ কিভাবে এক হয়ে গেছে। সারা বাংলাদেশ আবার ২৪-এ ফিরে যাবে। সারা বাংলাদেশের সব তরুণ তরুণীরা আবার নতুন করে দেয়াল লিখন লিখবে। সেই বাংলাদেশ আপনি আগামী মাস থেকে ১.৫ মাস ২ মাসের জন্য দেখবেন, এবং তারপরে আবার একটা ডিফারেন্ট ফেনোমেনা তৈরি হবে। অতএব আপনি শুরুতেই ভারত প্রসঙ্গ নিয়ে কথা আওয়ামী লীগ ফেরা না ফেরার ক্ষেত্রে ভারত তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আওয়ামী সভানেত্রী আপনার ভারতেই আশ্রয় নিয়েছেন। তো ভারত এখানে কি ভূমিকা রাখতে পারে? যদি আওয়ামী লীগ ফেরে বা তার ফেরা না ফেরা নিয়ে বা এই চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মধ্যে কোনো শঙ্কা কাজ করে কিনা? আপনারা কোনো ভয়ের মধ্যে থাকেন কিনা? না, মোটেই না। কোনো ভয়ের মধ্যে, ফেরাউনের সময়তেই কোনো ভয়ের মধ্যে ছিলাম না। ভয় জিনিসটা আমার মধ্যে নাই। আমি মনে করি আল্লাহ তাআলা যখন মৃত্যু লিখে রাখছেন, যেভাবে লিখে রাখছেন, সেভাবে মৃত্যু হবে। সো আমি ওই ভয়ের টাইপ টাইপ লোক না আমি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার দিল্লি কি করতে পারে সর্বোচ্চ আওয়ামী লীগকে ধরেন? সে আওয়ামী লীগকে পুনর্বাসন করে সর্বোচ্চ কি করতে পারবে? না, ডিস্টার্ব তো দুইটা করছে। আমরা তো করতে দেখতেও পাচ্ছি আপনার পুশিন হচ্ছে নিয়মিত আপনার সীমান্ত আওয়ামী লীগের সর্বোচ্চ ভবিষ্যৎ আপনাকে বলে দেই। আওয়ামী লীগ যদি খুব সফল হয়ে ফিরে আসে, মুসলিম লীগ আকারে ফিরে আসবে আওয়ামী লীগ। এই যে বিশাল জনগোষ্ঠীর মেমোরি বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগ কোনোদিন সম্মানজনকভাবে আর ফিরতে পারবে না। সর্বোচ্চ সে মুসলিম লীগ হইতে পারবে। তাকে যদি কোনো রাজনৈতিক দল পুনর্বাসন করে ২০টা ৩০টা সিট দিয়া, আর দ্বিতীয়ত হচ্ছে সে জাতীয় পার্টি হইতে পারবে। ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুরের আঞ্চলিক দল হইতে পারবে। যেভাবে দেখছেন না, ষোড়শ ফিরে এসে রংপুরের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বাট আমি বিশ্বাস করি এর কোনোটাই আওয়ামী লীগ হইতে পারবে না। কারণ মুসলিম লীগ এবং জাতীয় পার্টি যে বাস্তবতায় ক্ষমতাচ্যুত হয়েছে, সেরকম অনেক ১০০ গুণ বেশি কঠিন বাস্তবতায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি হয়েছে। বদরুদ্দিন ওমর, রাজনৈতিক বিশ্লেষক, উনি বলেছে গত ১০০ বছরে আমাদের এই অঞ্চলে এই লেভেলের অংশগ্রহণমূলক গণ অভ্যুত্থান কখনো হয়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার মেমোরি বুঝতে হবে, এটা কিন্তু পত্রিকার জমানাতে আমরা বাস করি না। আপনি প্রত্যেকদিন এখনো জুলাই দেখেন না ভিডিওতে? একদম। আপনি প্রত্যেকদিন আপনার কাছে মোবাইলে, ফেসবুকে আগস্ট ফিরে আসে না? প্রত্যেকদিন টেলিভিশনে স্ক্রোলে মুভি দেখতে দেখতে আবু সাঈদ ফিরে আসে না? আচ্ছা। কোনোদিন ঠেকায় রাখতে পারবেন না। আওয়ামী লীগ কি করছে? ৭২ থেকে ৭৫ আমলের সব পত্রিকা জাতীয় লাইব্রেরি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে গায়েব করে ফেলছে, যেন শেখ মুজিবের সমালোচনামূলক কোনো লেখা খুঁজে না পাওয়া যায়। আপনি ২৪-এর ব্যাপারে করতে পারবেন? চাইলেও এই ভিডিও বাতিল করতে পারবেন? সারা দুনিয়া চাইলেও কি বাতিল করতে পারবে? এরপরে এই যে ৮, ৯, ১০, ১১, ১২ বছরের ছেলেমেয়েরা যারা আন্দোলনে ছিল,
ওর তো আগামী 40 বছরের মেমোরি ডিস্কে এই জিনিস ঢুকে গেছে, কারণ ওর জীবনে এটাই তো সেরা ঘটনা। ও দেখছে যে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছে যে তরুণরা, ভ্যাট বিরোধী আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলন করেছে, ওরাই তো 24-এ আবার আবাবিল হয়ে আন্দোলনে নেমে আসছিল, কারণ ওরা আগের মেমোরিটা ভুলে নাই। এবং প্রত্যেকের জীবনের শেষের মেমোরিটা হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি তার জীবনের, এই স্মৃতি তো ভুলবে না। তো এই জনগোষ্ঠী কিভাবে আওয়ামী লীগকে মেনে নেবে? কখনো পারবে না। জুলাই বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসিত করা হয় এবং খুব ইতিবাচকভাবে দেখা হয়। সামনে কিভাবে দেখবেন সেনাবাহিনী কি রোল প্লে করতে পারে? সেনাবাহিনীর ব্যাপারটা হচ্ছে, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সিনিয়র উপরের দিকে যারা আছেন, এর ভিতর একটা ক্রিমিনাল সিন্ডিকেট আছে, এবং এই ক্রিমিনাল সিন্ডিকেট হচ্ছে দিল্লির গোলাম টাইপের আর কি, যারা ধরেন আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গত 16 বছরে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর মোটা দাগের আমাদের সিপাহী জওয়ান জুনিয়র অফিসাররা প্রচণ্ড রকম আমাদের মতো করে ভাবে, তারা প্রচণ্ড রকম দেশপ্রেমিক, তারা প্রচণ্ড রকম লাল সবুজের পতাকাকে মানে অক্ষুণ্ণ রাখতে চায়, তারা যে কোনো সময় জীবন দিতে চায়। আমি সীমান্ত অঞ্চলে গেছি, আপনার যে এভাবে স্যালুট দিয়ে সে কান্নাকাটি করে বলছে যে ভাই আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমাদেরকে বলবেন কোন দিন জীবন দিতে হবে এটা বলে দিবেন। তো আর্ম ফোর্সেসের ভিতরে এই ক্রিমিনাল সিন্ডিকেটটা বাদে পুরোটা হচ্ছে একদম আমাদের অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমাদের এই জওয়ান, আমাদের সিপাহী, আমাদের প্রত্যেকটা ফোর্সের, এরা আমাদের দেশের পক্ষে সব সময় থাকবে। উপরের দিকে যে ক্রিমিনাল সিন্ডিকেটটা আছে, গোয়েন্দা সংস্থার ভিতরে কিছু ক্রিমিনাল এলিমেন্ট আছে, এরা দেশটাকে দিল্লির করায়ত্ত করতে চায়, এরা আওয়ামী উপাদানটাকে এখনো বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু এটা হেরে যাবে। এই অংশটা পরাজিত হবে, আর তারা কন্টিনিউ পরাজিত হইতেছে, এবং দেশপ্রেমিক শক্তিটাই বিজয়ী হবে কোনো না কোনো ফর্মে। যদি কোনোভাবে এখানে যদি দিল্লি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা কেউ করে, এটা ভালো হবে না, এটা সফল হবে না। এর বাইরে আছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সিপাহী জওয়ানরা যারা আছে, যে ট্রেন ফোর্স, তারা সবাই দেশের পক্ষের ফোর্স, তারা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের ফোর্স, তারা এখনো 24-কে ধারণ করে, শতভাগ ধারণ করে, তারাও আবার রাজপথে নেমে আসবে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। সঙ্গে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।